যারা দেশের উন্নয়নে সহযোগিতা করবে তাদের সাথেই বাংলাদেশ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। বঙ্গবন্ধুর ওপর ভিডিও চিত্র নির্মাণের শ্রেষ্ঠ প্রতিযোগীদের পুরস্কার দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে কিছু মানুষ আছে যাদের কোনো উন্নয়ন কাজই পছন্দ নয়। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। বঙ্গবন্ধু মহাকাব্যের অমর কবি। জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আমার চোখে বঙ্গবন্ধুর শীর্ষক ১ মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অনার্স পর্যন্ত সারা দেশের প্রায় ১১,৫০০ জনের মধ্য থেকে বিজয়ী ৮ জন শিক্ষার্থী ও একটি গ্রুপের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নেতৃত্বের নানা দিক নতুন প্রজন্মের সামনে তুলে ধরে জানান, ৭৫-এর পর দেশের বিকৃত ইতিহাস এখন মুছে গেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর। বিকৃত করা হয়েছিল সেই ইতিহাস, বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যেটা বলি, এটার কি দরকার ছিল? মেট্রো রেল, এটার কি দরকার ছিল? এক্সপ্রেসওয়ে, খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। সবকিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার ব্যবহার করে। দেশে দেশে যুদ্ধ, কিন্তু বাংলাদেশ সবার সাথেই বন্ধুত্ব রেখে দেশের উন্নয়ন করতে চায় বলেন প্রধানমন্ত্রী। সবার বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে দিয়ে চলবো। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে যেমন স্থবির করে ফেলা হয়েছিল, আর যেন তেমন না হয় সেজন্য নতুন প্রজন্মকে সতর্ক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। বিদেশে থাকলেও বেনজির আহমেদের বিচার চলবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দোষী সাব্যস্ত হলে তাকে অবশ্যই দেশে ফিরতে হবে। এতে সরকার কোনো ছাড় দেবে না বলে জানান তিনি। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের মামলা বা গ্রেপ্তারের বিষয়ে সব আইনি পন্থায় হবে। সরকার দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে সেই প্রশ্নও তোলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না। বেনজির ইস্যুতে কারো কোনো ব্যর্থতা বা গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে। এছাড়া তার অপরাধ নিয়ে গণমাধ্যম কেন সংবাদ প্রচার করল না সেই প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে, এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। যারা রাষ্ট্রের বড় দায়িত্বে আছেন তারা সবাই লুটপাট করছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান এবং আইজিপিও এই অর্থ লোপাটের সাথে জড়িত। দুপুরে প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বেনজিরের দুর্নীতি সম্পর্কে রাষ্ট্র কিছুই না জানলে সরকারের দায়িত্ববোধ, জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় থাকতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে এক একজন রক্ষী তৈরি করেছে সরকার। উন্নয়নের নামে দুর্নীতি করে সরকার আগামী প্রজন্মের মাথায় ঋণের বোঝা রেখে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি মনে করেন, এই লুটেরা সরকারকে হটাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে। কল্পনা করা যায়। শেয়ার ব্যাংক, শেয়ার বাজার, শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অর্থমন্ত্রী বলছেন, আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে ১২ জুন আদেশের দিন ঠিক করেছে আদালত।
ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আরাফাত হোসেন শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করেন। এর আগে 2রা মে আসামিরা আদালতে হাজির হয়ে শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। সার্টিফাইড নথি না পাওয়ায় এই আবেদন করেন তারা। একই সাথে সেদিন তাদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। গত 2রা এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেন। তিনি পরবর্তী বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ মামলাটি বদলির আদেশ দেন। নাগরিক হিসেবে কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা, দুর্নীতির মামলা হবে? এই দুদুকে দাঁড়িয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে? আমার একটু সহকর্মী, তারা সারা জীবন দিয়েছে তারা মানুষের উপকার করার জন্য, তাদেরকে হেনস্থা কেন করতে হবে? তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে? বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল থামায় সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এদিকে সিলেট শহরের নিচু এলাকার পানি এখনো কমেনি। সিলেট থেকে সহকর্মী হোসেন আহমেদ সুজাদ এবং সাকিব আহমদ মিঠুর তথ্য ছবিতে বিস্তারিত। পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জের পানি ধীরে ধীরে কমতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। ঢলে ভেঙে গেছে সুরমা, কুশিয়ারা, সারি, লোভা, ধলাই ও পিয়াইন নদীপাড়ের বাসিন্দাদের বাড়িঘর, রাস্তাঘাট। জৈন্তাপুর উপজেলায় বন্যার পানিতে ঘর ও জিনিসপত্র নষ্ট হয়ে এখন সাহায্যের হাত পেতেছেন অসহায় মানুষজন। সবকিছু খাতা কাপড় তো বাসায় আনিছে, বাসন বাড়িও বাসায় আনিছে। আমার যে লেখাপড়া করেন আরো বাসায় আনিছে। একই অবস্থা সিলেটের সীমান্তবর্তী অন্য সব উপজেলার মানুষের। ঘরবাড়ি, গবাদি পশু সবই পানির স্রোতে ভেসে গেছে। আমরা খুব অসুবিধার মাঝে, অথচ আমরা লাগে একজন মানুষে মনমার্দরও কোনো যে হেল্প করতো বা সাহায্য করতো, কোনো বা রাস্তা তুলিয়ে নিত, এই এলাকার কোনো মানুষ আসব এখন পর্যন্ত আয় না। এদিকে সিলেট নগরে এখনো পানিবন্দী 3000 মানুষ। শহরের কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও বেড়েছে দুর্ভোগ। ময়লা পানি মারিয়েই চলাচল করছেন নগরবাসী। যে বাড়িঘর ডুবাইল, মানুষের জিনিসপত্র তো একেবারে নষ্ট হইতেছে, নিচতলা অনেক অধিকাংশ মানুষের ডুবাইল। সব জায়গায় দুর্গন্ধ বেশি, পানি কমাতে আরো দুর্গন্ধ বেশি হয়েছে। বাসার নিচতলা ডুবে গেছে। কে দেখবে, কে শুনবে আমাদের এই যাতায়াতের অবস্থা? পানি উন্নয়ন বোর্ড বলছে শনিবার রাত থেকে মেঘালয়ে বৃষ্টি হয়নি। এ ধারা অব্যাহত থাকলে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এই অবস্থা কন্টিনিউ থাকলে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে সিলেটের সমস্ত পানি নেমে যাবে। এদিকে সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পাশে ডাইক ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে উপজেলার বেশ কিছু এলাকা। উপজেলা প্রশাসন জানিয়েছে ভেঙে যাওয়া স্থান মেরামতের কাজ চলছে। পানি নামার সাথে সাথে যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যেন দ্রুত মেরামত করতে পারে সেই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি বলেছি এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি 4টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সিলেট পয়েন্টে শনিবারের চেয়ে পানি কমেছে 4 সেন্টিমিটার। হাসিবা আলী বর্ণা, 71। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। মন্ত্রণালয়ের হিসেবে প্রাথমিকভাবে রিমালে 6,880 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির সম্পূর্ণ হিসেব 9 জুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মহিবুর রহমান আরও বলেন, সব মন্ত্রণালয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করায় ক্ষতি কম হয়েছে। মন্ত্রী জানান, রিমালে 1 লাখের ওপরে পুকুর এবং 1,500 ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 1163টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের 889টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত 19টি জেলার 5,75 লাখ নগদ টাকা, 550 মেট্রিক টন চাল, 9,000 প্যাকেট শুকনো খাবার, 200 বান্ডেল ঢেউটিন দেওয়া হয়েছে। পাশাপাশি 2,45 লাখ টাকা গোখাদ্যের জন্য এবং 2,45 লাখ টাকা শিশু খাদ্যের জন্য বিতরণ করা হয়েছে। আমরা সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের সমস্ত হিসাবগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে 9 তারিখ সেটাকে কমপ্লিট করে পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিব, যাতে আমরা এই কাজগুলি একদম যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন সেভাবে আমরা তাকে সেভাবে সেটা কাজ করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমরা এই কাজগুলি ঐক্যবদ্ধভাবে করার জন্য কাজ করতেছি।
আগামী অর্থবছর থেকে স্থায়ী 10,000 দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। আওতায় আসবে মধ্যবিত্তরাও। সকালে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রতিমন্ত্রী বলেন, এবার চালের উৎপাদন ভালো, তবে বাজার ব্যবস্থাপনা ত্রুটিমুক্ত রাখতে আমদানি উন্মুক্ত রাখা হয়েছে। গত মাসের মতো এবারও 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল এবং 30 টাকা দরে 5 কেজি চাল কিনতে পারছেন ফ্যামিলি কার্ডধারীরা। গত মাসের মতো এ মাসেও বিশেষ বরাদ্দে শুধু ঢাকায় 70 টাকায় 1 কেজি চিনি বিক্রি করবে টিসিবি। আমরা যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন। বাজেটে সরকার স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেবে সেটা যেন যথাযথভাবে খরচ করা যায় সেই চেষ্টা করা হবে। এমন কোনো প্রকল্প আর নেওয়া হবে না যেটা সাধারণ মানুষের উপকারে আসবে না, বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রবিবার নিজের দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে, এটি বন্ধে বিভিন্ন মাধ্যমে সচেতনতা বাড়ানো দরকার। তিনি আরও বলেন, অবৈধ ক্লিনিক, হাসপাতালের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়নি, আপাতত স্থগিত আছে। এছাড়া তিনি ডেঙ্গু প্রতিরোধে এডিস নিধনের ওপর গুরুত্ব আরোপ করে জানান, বাংলাদেশে টিকা প্ল্যান্ট স্থাপনে যুক্তরাজ্য সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারিগরি সহযোগিতা করবে, অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক। সেই প্রকল্পগুলোই নিব যে প্রকল্পগুলো সাধারণ মানুষের উপকার হবে। আমি অহেতুক কোনো প্রকল্প নিব না যেটা আমি প্রকল্প নিয়ে কাজ শেষ করতে পারবো না। সুতরাং আমার নির্দেশই থাকবে, আমরা সাধারণ মানুষের উপকারে যে প্রকল্প আসবে সেই প্রকল্পটা নিয়ে আমরা কাজ করব এবং এটা মনিটর করার জন্য আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সাথে কথা বলবো, যেন আমি অর্থ বছরে টাকাটা আমি শেষ করতে পারি। কোরবানির ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনে ট্রেনের আসন বিক্রি করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর 2টায় বিক্রি করা হয়। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে আন্তনগর ট্রেনের 12ই জুনের আসন বিক্রি হবে 2রা জুন, 13ই জুনের আসন বিক্রি হবে 3রা জুন, 14ই জুনের আসন বিক্রি হবে 4ঠা জুন, 15ই জুনের আসন বিক্রি হবে 5ই জুন এবং 16ই জুনের আসন বিক্রি হবে 6ই জুন। যাত্রীদের আসন সংগ্রহের ভোগান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্য প্রযুক্তির অপব্যবহার কিশোর তরুণদের ওপর মারাত্মক কুপ্রভাব ফেলছে। তাদের সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি গতানুগতিক স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে জনমত গড়ে তুলতে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ স্কাউটসের অবস্থান এবং ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল। এই অবস্থান আরও সুদৃঢ় করতে এবং অব্যাহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। চট্টগ্রাম নগরীর চকবাজার শাখার ইসলামী ব্যাংকের লকার থেকে 149 ভরি স্বর্ণালংকার গায়েব হয়ে গেছে। গত 29 মে এই ঘটনা ঘটলেও তা জানাজানি হয় 1 জুন। ব্যাংকের গ্রাহক চট্টেশ্বরী সড়কের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি 29 মে লকার খুলে দেখতে পান সেখানে রাখা 149 ভরি স্বর্ণালংকার নেই। এই ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণালংকারের মালিক রোকেয়া বাড়ি। ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার SM শফিকুল মাওলা চৌধুরী বলেন, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ অভ্যন্তরীণভাবে তদন্ত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সোমবার 3রা জুন তদন্তের অগ্রগতি ভুক্তভোগী গ্রাহককে জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন গ্রাহক লকারে কি রাখছেন এবং কতটুকু রাখছেন সে ব্যাপারে কোনো রেকর্ড রাখা হয় না। শুধু আগ্নেয়াস্ত্র এবং দাহ্য পদার্থ না রাখার ব্যাপারে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।
গোপালগঞ্জে আপগ্রেডেশন সহ নানা দাবিতে আন্দোলন শুরু করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর একিউএম মাহবুব, প্রভিসি প্রফেসর সৈয়দ মোহাম্মদ শামসুল আলম এবং রেজিস্ট্রার মোহাম্মদ দলিলুর রহমানের রুমে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শুরু হলো সপ্তাহব্যাপী বাঁশুরী নজরুল নাট্য সপ্তাহ। মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত নাট্য সপ্তাহের আয়োজন করেছে বাঁশুরী একটি নজরুল চর্চা কেন্দ্র। বুলবুল আহমেদ জয় প্রতিবেদন। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের মুক্তি উৎসব, এই স্লোগানকে সামনে রেখেই শুরু হলো 7 দিনের এই নাট্যোৎসব। উৎসব সাজানো হয়েছে কবির রচনা থেকে 10টি দলের 10টি নাটক ও একটি যাত্রাপালা দিয়ে। মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন মঞ্চসারথী আতর রহমান। আমি আজকের এই উৎসবের বাঁশুরী নজরুল নাট্য সমারোহ 224-এর শুভ উদ্বোধন ঘোষণা করি। উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, কবি সঙ্গীতজ্ঞ ও উপন্যাসিকের পাশাপাশি অতি বড় মাপের নাট্যকারও ছিলেন। তার প্রকাশ ও বিকাশের জন্যই আয়োজন করা হয়েছে এই নজরুল নাট্য সপ্তাহ। ইতিপূর্বে কখনোই এই নাট্য উৎসব কিন্তু হয়নি। এই প্রথমবারের মতো নাটক নিয়ে নজরুলের উৎসব হচ্ছে। এর আগে মঞ্চায়িত হয়েছে নানা ধরনের নাটক, তার কিন্তু উৎসব কখনো হয়নি, এই প্রথম উৎসব। এবং বাঁশুরী আশা করে যে আগামীতে প্রতি বছরই এই রকমের একটি নজরুলের বিভিন্ন নাটক নিয়ে উৎসব করা হবে। আমাদের প্রথম পরিবেশনা ছিল বউয়ের বিয়ে, নজরুলের একটা লেটো নাটক, যেটা আমরা বাংলাদেশের গ্রাম এলাকায়, টাঙ্গাইল, তারপরে ময়মনসিংহ, এই সমস্ত এলাকায় আমরা মঞ্চস্থ করছি। উৎসবের উদ্বোধনী আয়োজনের পর মঞ্চস্থ হয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় প্রযোজিত নাটক বউয়ের বিয়ে এবং গোলাম সরোয়ারের নির্দেশনায় বাঁশুরী রেপার্টরি প্রযোজিত নাটক সেতুবন্ধ। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। অধ্যাপক মমতাজউদ্দিন আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের 2রা জুন তিনি মারা যান। শিক্ষক ও লেখক হিসেবে পরিচিতি পেলেও মঞ্চনাটকের মাধ্যমে তিনি তার কর্মজীবনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার রচিত নাটক কি চাহ শঙ্খচিল এবং রাজা অনুস্বরের পালা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত। কেবল মঞ্চেই নয়, টেলিভিশনের জন্যও নাটক লিখেছেন মমতাজউদ্দিন আহমদ। টেলিভিশনে নাট্যকার হিসেবে তার যাত্রা শুরু হয় দক্ষিণের জানালা নাটকটি দিয়ে। অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও চলচ্চিত্রে। 1997 সালে নাট্যকার হিসেবে তিনি 21 পদক পান।